সীমান্ত পাহারায় থাকা একজন সৈনিকের কাছে সবচেয়ে ভয়ঙ্কর শব্দ কি হতে পারে? শত্রুর ছোঁড়া গুলির শব্দ নাকি বোমার বিস্ফোরণ? না, তার কাছে সবচেয়ে ভয়ঙ্কর শব্দ হল কয়েকশো কিলোমিটার দূর থেকে ভেসে আসা তার ছোট্ট মেয়ের কান্নার আওয়াজ, যে কান্নার পেছনে লুকিয়ে থাকে অসহায়ত্ব। আর এই গল্প কোনো যুদ্ধের ময়দানের গল্প নয়, এই গল্প ঘরের ভেতরের এক যুদ্ধের, যেখানে একজন দুর্নীতিবাজ পুলিশের ক্ষমতার দাপটে একটি নিরপরাধ শিশুর চোখের পানি ঝরেছিল, আর সেই প্রতি ফোঁটা চোখের পানির হিসাব নিতে ফিরে এসেছিল তার বাবা, একজন সৈনিক। দেখতে থাকুন কিভাবে পুলিশের জুলুমের জবাবে এক সৈনিক তার প্রতিশোধের আগুন জ্বালিয়েছিল। এই গল্প আপনাকে কাঁদাবে, ভাবাবে এবং শেষে আপনার রক্ত গরম করে দেবে। ছোট্ট মেয়ের কান্নার আওয়াজ, যে কান্নার পেছনে লুকিয়ে থাকে অসহায়ত্ব আর পুলিশের জুলুম, মেয়ের চোখের পানি, এক সৈনিকের প্রতিশোধ। মেজর ইমতিয়াজ হাসান বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত অফিসার। তো বন্ধুরা, পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন। এই গল্পটি আপনার হৃদয়কে নাড়া দেবে, অন্তরকে কাঁপিয়ে তুলবে। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আপনাদের একটি ছোট্ট কমেন্ট আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। এই ভিডিওটি তৈরি করতে আমাদের সত্যি অনেক পরিশ্রম হয়েছে। আপনাদের একটি লাইক আমাদের নতুন ভিডিও বানানোর আগ্রহকে আরও বাড়িয়ে দেয়। তাই প্লিজ একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, পুরো গল্পটি শোনা যাক। দেশের জন্য তার ভালোবাসা ছিল প্রশ্নতীত। দিনের পর দিন, মাসের পর মাস কাটিয়ে দিতেন দুর্গম পাহাড়ে কিংবা উত্তপ্ত সীমান্তে। দেশের মাটিকে রক্ষা করাই ছিল তার একমাত্র ব্রত। শত শত কিলোমিটার দূরে ছোট্ট এক শহরে বাস করত তার পৃথিবী, তার স্ত্রী নাবিলা এবং 7 বছরের একমাত্র মেয়ে রিয়া। রিয়ার হাসিমুখটা ছিল ইমতিয়াজের সব কষ্টের মহা ঔষধ। ডিউটিতে থাকাকালীন প্রতিদিন রাতে ভিডিও কলে মেয়ের সাথে কথা না বললে তার ঘুম আসত না। সেদিনও রাতে ইমতিয়াজ ভিডিও কল করেছিল, কিন্তু ফোনের ওপার থেকে রিয়ার হাসিমাখা মুখের বদলে ভেসে আসলো তার ভীত সন্ত্রস্ত কান্নার শব্দ আর স্ত্রী নাবিলার আতঙ্কিত গলা। ইমতিয়াজ বলল, কি হয়েছে? নাবিলা বলল, সর্বনাশ হয়ে গেছে, পুলিশ আমাদের বাড়িতে। কথা শেষ করতে পারেনি নাবিলা। পেছনে হট্টগোল, জিনিসপত্র ভাঙার শব্দ আর এক কর্কশ গলার ধমক শোনা যাচ্ছিল। নাবিলা বলল, এই ফোন রাখো। পুলিশ বলল, কার সাথে কথা বলিস? ইমতিয়াজ শক্ত গলায় বলল, নাবিলা, কি হয়েছে? কে ওখানে? ফোনের ওপার থেকে কান্নারত রিয়ার গলা শোনা গেল। বাবা, পুলিশ আঙ্কেল আমার আঁকার খাতাটা ছিঁড়ে ফেলেছে, দাদুকে মেরেছে ওরা, বাবা তুমি তাড়াতাড়ি চলে এসো। এরপরই ফোনটা কেটে গেল। কয়েক মুহূর্তের জন্য মেজর ইমতিয়াজের পৃথিবীটা যেন থেমে গেছিল। তার হাতে ধরা ফোনটা কাঁপছিল। যে হাত দিয়ে তিনি দেশের শত্রুদের দমন করেন, সেই হাত আজ নিজের পরিবারকে রক্ষা করতে না পারার যন্ত্রণায় অক্ষম। তার কানে বাজছিল শুধু রিয়ার ওই কয়েকটি কথা, বাবা তুমি তাড়াতাড়ি চলে এসো। ঘটনা ছিল সামান্য, কিন্তু এর পেছনের কারণ ছিল ভয়ঙ্কর। তাদের এলাকার ইন্সপেক্টর বদরুল আলম ছিল সাক্ষাৎ শয়তানের প্রতিরূপ। ঘুষ, দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহার করে সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তার চোখ পড়েছিল ইমতিয়াজের পৈতৃক বাড়িটার উপরে। শহরের পাশে হওয়ায় জায়গাটার দাম ছিল অনেক। এক ডেভেলপার কোম্পানিকে জায়গাটা পাইয়ে দেওয়ার জন্য সে উঠে পড়ে লেগেছিল। ইমতিয়াজের বৃদ্ধ বাবা, একজন সম্মানিত শিক্ষক, কিছুতেই বাপদাদার ভিটে বিক্রি করতে রাজি হননি। এরই জের ধরে সেদিন বদরুল তার দলবল নিয়ে বাড়িতে হামলা করে। কোনো ওয়ারেন্ট ছাড়াই বাড়িতে ঢুকে তল্লাশির নামে সব কিছু তছনছ করতে শুরু করে। ইমতিয়াজের বাবার ওপর মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেয়, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ছোট্ট রিয়া ভয়ে তার আঁকার খাতাটা বুকে জড়িয়ে এক কোণায় দাঁড়িয়ে কাঁপছিল। বদরুলের নজর যায় সেদিকে। সে হিংস্রভাবে খাতাটা কেড়ে নিয়ে পাতাগুলো ছিঁড়ে ফেলে দেয়। ফুলের মতো পবিত্র শিশুটার আঁকা রঙিন স্বপ্নগুলো পায়ের নিচে পিষে দিয়ে সে অট্টহাসিতে ফেটে পড়ে। এই দৃশ্য দেখেই ইমতিয়াজের বাবা প্রতিবাদ করতে গেলে তাকে চড় মারে বদরুলের এক কনস্টেবল। এই অশোধনীয় অত্যাচার সহ্য করতে না পেরেই নাবিলা ইমতিয়াজকে ফোন করেছিল। সেই রাতে মেজর ইমতিয়াজের চোখে এক ফোঁটাও ঘুম আসেনি। তার মাথার ভেতর কেবল দুটো দৃশ্য ঘুরপাক খাচ্ছিল, তার বৃদ্ধ বাবার অপমানিত মুখ আর মেয়ের চোখের পানি। দেশের সীমান্ত পাহারা দেওয়া সৈনিকের ভেতর প্রতিশোধের আগুনে জ্বলছিল। সে বুঝে গিয়েছিল যে দেশের ভেতরের শত্রুরা বাইরের শত্রুদের থেকেও ভয়ঙ্কর। পরের দিন সকালে সে তার কমান্ডিং অফিসারের কাছে জরুরি ছুটির আবেদন করল। কারণ হিসেবে শুধু লিখল, পারিবারিক জরুরি অবস্থা। তার অফিসারের বুঝতে বাকি রইল না যে ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ছুটি মঞ্জুর হল। 2 দিন পর ভোরের আলো ফোটার সাথে সাথে ইমতিয়াজ বাড়িতে পা রাখল। কিন্তু সে তার চিরচেনা ইউনিফর্মে আসেনি, এসেছিল সাধারণ পোশাকে, একজন সাধারণ নাগরিক হিসেবে।
বাড়ির থমথমে পরিবেশ তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে দিচ্ছিল। রিয়া তাকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরল, কিন্তু তার মুখে আগের সেই উচ্ছ্বাস ছিল না। মেয়েটা কেমন যেন চুপসে গেছে। রাতে ঘুমের ঘোরেও পুলিশ পুলিশ বলে চিৎকার করে ওঠে। ইমতিয়াজ তার বাবার ভাঙা চশমাটা দেখল, ঘরের অগোছালো অবস্থা দেখল, আর স্ত্রীর ফ্যাকাশে মুখটা দেখল। সে কোনো কথা বলল না, শুধু তার চোখ দুটো অসম্ভব শান্ত আর শীতল হয়ে উঠল। নাবিলা বুঝতে পারছিল এটা ঝড়ের আগের নীরবতা। ইমতিয়াজ প্রথমেই থানায় গেল না, কিংবা কারো সাথে ঝগড়াও করল না। একজন সৈনিকের সবচেয়ে বড় অস্ত্র হল তার ধৈর্য এবং কৌশল। সে পরের কয়েকটা দিন শুধু তথ্য সংগ্রহ করতে লাগল। সাধারণ মানুষের সাথে মিশে সে ইন্সপেক্টর বদরুলের কুকীর্তির ফিরিস্তি শুনতে লাগল। জানতে পারল কিভাবে সে নিরীহ মানুষের জমি দখল করে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে টাকা আদায় করে। অনেকেই ভয়ে মুখ খুলতে চায় না, কিন্তু একজন আর্মি অফিসারকে সামনে পেয়ে তারা ভরসা পেল। ইমতিয়াজ বুঝতে পারল বদরুলকে একা আঘাত করলে কোনো লাভ হবে না। সে আইনের ফাঁক গলে বেরিয়ে যাবে। তাকে এমনভাবে ফাঁদে ফেলতে হবে যাতে পুরো সাপ আর সাপের ২০ দাঁত একসাথে উপড়ে ফেলা যায়। সে তার মালিক প্রশিক্ষণের বুদ্ধিমত্তাকে কাজে লাগাল। প্রথমে সে বদরুলের সাথে জড়িত সেই ডেভেলপার কোম্পানির মালিকের খোঁজ নিল। এরপর ছদ্মবেশে সেই মালিকের সাথে দেখা করল এবং নিজেকে একজন প্রবাসী বিনিয়োগকারী হিসেবে পরিচয় দিল। সে জানালো যে এই এলাকায় সে একটি বড় প্রজেক্ট করতে চায় এবং এর জন্য তার একজন ক্ষমতাবান স্থানীয় সাহায্য দরকার। টাকার লোভ দেখানোয় ডেভেলপার মালিক খুব সহজেই ইন্সপেক্টর বদরুলের নাম বলল। ইমতিয়াজ একটি ফাঁদ পাতল। সে ডেভেলপার মালিকের মাধ্যমে বদরুলের কাছে খবর পাঠালো যে সে একটি বড় অঙ্কের ঘুষ দিতে রাজি আছে যদি বদরুল তাকে একটি বিতর্কিত জমি দখল করে দিতে পারে। ঘুষের পরিমাণ শুনে বদরুলের জিভে জল চলে এলো। সে রাজি হয়ে গেল। নির্দিষ্ট দিনে শহরের বাইরে একটি পরিত্যক্ত গোডাউনে টাকা লেনদেনের ব্যবস্থা করা হলো। বদরুল তার ২ বিশ্বস্ত কনস্টেবলকে নিয়ে সেখানে হাজির হল। ইমতিয়াজ সেখানে থেকেই উপস্থিত ছিল, সাধারণ পোশাকে, মুখে মাস্ক পরা। গোডাউনের ভেতরে আবছা আলো। বদরুল টাকার ব্যাগটা হাতে নিয়ে বলল, কাজ হয়ে যাবে, আপনি শুধু টাকাটা গুনে নিন। এই এলাকায় আমার কথার বাইরে একটা পাতাও নড়ে না। ইমতিয়াজ শান্ত গলায় বলল, টাকা তো ঠিকই আছে ইন্সপেক্টর সাহেব, কিন্তু একটা হিসেব এখনো বাকি। এই কথা শুনে বদরুল চমকে উঠল। ইমতিয়াজ তার মুখ থেকে মাস্কটা সরালো। তাকে দেখে বদরুলের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, তুমি তো মেজর ইমতিয়াজ। ইমতিয়াজ হাসল, কিন্তু সে হাসিতে কোনো উষ্ণতা ছিল না, ছিল বরফ শীতল প্রতিহিংসা। হ্যাঁ, আমি মেজর ইমতিয়াজ, সেই সৈনিক যার বাড়িতে ঢুকে তোমরা তাণ্ডব চালিয়েছিলে, যার বাবার গায়ে হাত তুলেছিলে। বদরুল পকেট থেকে পিস্তল বের করার চেষ্টা করতেই অবিশ্বাস্য দ্রুততায় ইমতিয়াজ তার হাতটা ধরে এমনভাবে মোচড় দিল যে পিস্তলটা ছিটকে পড়ল। একজন প্রশিক্ষিত কমান্ডোর সাথে সাধারণ পুলিশের শক্তির কোনো তুলনাই হয় না। কয়েক মুহূর্তের মধ্যে বদরুল এবং তার সঙ্গীরা মাটিতে পড়ে কাতরাচ্ছিল। ইমতিয়াজ বদরুলের কলারটা ধরে তাকে টেনে তুলল। তার চোখের দিকে সোজাসুজি তাকিয়ে হিমশীতল গলায় বলল, তুমি জানো আমার মেয়ের চোখের ১ ফোঁটা পানির দাম কত? তোমার মতো ১০০০টা পিশাচকে বিক্রি করলেও সেই দাম শোধ হবে না। তোমরা পুলিশের পোশাক পরে দেশের মানুষের সাথে বেইমানি করো। আমরা সীমান্তে জীবন দেই দেশের ভেতরের মানুষদের শান্তিতে রাখার জন্য, আর তোমরা সেই মানুষদের জীবনকেই নরক বানিয়ে দাও। বদরুল ভয়ে কাঁপতে কাঁপতে ক্ষমা চাইতে লাগল, কিন্তু ইমতিয়াজের মধ্যে ক্ষমার কোনো চিহ্ন ছিল না। সে বলল, প্রতিশোধ আমি নেব, তবে তোমার মতো নোংরাভাবে নয়, আইনের মাধ্যমে। ঠিক তখনই গোডাউনের ভেট খুলে গেল। ভেতরে ঢুকলেন জেলা পুলিশ সুপার এবং র্যাবের একটি দল। ইমতিয়াজ আগে থেকেই তার এক বিশ্বস্ত আর্মি ইন্টেলিজেন্সের বন্ধুর মাধ্যমে সব প্রমাণসহ পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়ে রেখেছিল। পুরো লেনদেনের ঘটনাটি গোপন ক্যামেরায় রেকর্ড করা হচ্ছিল। ঘুষের টাকা সহ ইন্সপেক্টর বদরুলকে হাতে নাতে গ্রেপ্তার করা হলো। তার সাথে আটক হলো তার সঙ্গীরা এবং সেই ডেভেলপার মালিকও। খবরটা শহরে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগল না। বদরুলের অত্যাচারে অতিষ্ঠ মানুষ রাস্তায় নেমে এসে আনন্দ করতে লাগল। আরও অনেকে তার বিরুদ্ধে মামলা করার জন্য সাহস পেল। ইমতিয়াজ যখন বাড়িতে ফিরল তখন সন্ধ্যা নেমেছে। সে দেখল তার মেয়ে রিয়া উঠোনে বসে আবার আঁকার চেষ্টা করছে। তার হাতে নতুন আঁকার খাতা আর রঙিন পেন্সিল। সে তার বাবাকে দেখে দৌড়ে এসে তার কোলে চাপিয়ে পড়ল। রিয়া তার বাবার হাতে একটা ছবি ধরিয়ে দিল। ছবিতে একজন সৈনিক একটি দৈত্যকে পরাজিত করছে, আর পাশে একটি ছোট্ট মেয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। রিয়া তার বাবাকে বুকে জড়িয়ে ধরে তার মাথায় হাত বুলিয়ে দিল। রিয়ার মুখের সেই অমিলিন হাসিটা দেখে তার মনে হলো এটাই তার আসল প্রতিশোধ। তার মেয়ের চোখের পানি মুছে দিয়ে সে হাসি ফিরিয়ে আনতে পেরেছে। একজন সৈনিকের দায়িত্ব শুধু সীমান্তে নয়, তার পরিবারের কাছেও। দেশের মাটিকে রক্ষা করার মতোই পবিত্র দায়িত্ব হল নিজের সন্তানের হাসিকে রক্ষা করা। মেজর ইমতিয়াজ আজ দুটো দায়িত্বই পালন করেছে। দেশের ভেতরের এক শত্রুকে সে পরাজিত করেছে আর ফিরিয়ে এনেছে তার মেয়ের হারানো হাসি। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে
অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বাংলা গল্পের আসর 2025 এই চ্যানেলের সাথেও থাকবেন। এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।